তোমার ব্যাপারে কিন্তু একটা অভিযোগ আছে প্রথমেই। এরকম অন্য তুমি যে দিকে আমাকে ঠেলতে চাইছো আমি সেদিকটাতে যাব না। তোমার একটা স্টেটমেন্ট পেলাম, ব্রাত্যর জন্যই রাজনীতিতে ব্রাত্য, এটা তুমি কি বলছো? সিনেমা সিরিয়াল নায়ক নায়িকা প্রধান হলেও চরিত্রাভি নেতাদের অবদান অনস্বীকার্য। তাদের ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না। আর এই লিস্টে যার নাম সসম্মানে উচ্চারিত হয় তিনি আমাদের সকলের পছন্দের অভিনেতা শুভাশিস মুখার্জি। নিউজ নাও কথোপকথনে আজকে স্বাগত জানাচ্ছি অভিনেতা শুভাশিস মুখার্জিকে। শুভাশিস দা নমস্কার, অ্যান্ড থ্যাংক ইউ আজকে টাইম দেওয়ার জন্য। নমস্কার। শুভাশিস দা বলো, কেমন আছো? খুব ভালো, বিন্দাস। আচ্ছা, তোমার ব্যাপারে কিন্তু একটা অভিযোগ আছে প্রথমেই। এরকম তোমাকে এখন খুব কম পাওয়া যাচ্ছে কেন? আমার কম নিচ্ছে তাই। আসলে একটা সময় তো প্রচুর কাজ করেছি, প্রচুর ছবি করেছি, এখনও করি, কিন্তু এখন একটু হয়তো চুজি হয়েছে। এখন হয়তো আগে যে সমস্ত চরিত্রে অভিনয় করতাম সেগুলো বয়সের কারণেই বলো, যে কোনো ইয়েতে বলো, বা আমি একটু অন্য রকমের কাজ করতে চাই বলে সেই চরিত্র এলে এখন আর সেগুলো গ্রহণ করি না। তার ফলে কিছু কাজ কমেছে এবং আসে সেরকম চরিত্র অনেকেই আসে, যখন স্ক্রিপ্টটা শোনায় তখন আমি বলি এটা কি আমার ওই অমুক ছবির কথা মাথায় রেখে আমি তখন যে ছবিগুলো করতাম সেটা, বলে হ্যাঁ দাদা সেইটা তো আছে আমাদের মনের মধ্যে, ছোটো থেকে আপনাকে দেখছি। আর এখন আর এগুলো তো আমাকে মানাবে না, ওই ধরনের চরিত্র করার কোনো কারণ নেই, কোনো জাস্টিফিকেশান নেই আমার কাছে এই মুহূর্তে। কারণ আমি চেষ্টা করছি বেশ কিছুদিন হলো যে আমি একটু অন্যরকম চরিত্র করব, নানা রকম চরিত্র করব, ভ্যারিয়েশন, এবং আমার বয়সের সঙ্গে যাবে সেই রকম চরিত্র। আমি যদি আজকে একটা 20 বছরের ছেলে রোল করতে চাই, সেটা তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, জোর করে কাজ করা হবে, শিং ভেঙে বাছুরের দলে ঢোকা হবে। তো আমি সেইগুলোকে একটু অ্যাভয়েড করি বলে হয়তো কাজ কমেছে। প্লাস ডিরেক্টর প্রডিউসাররা মনে করছেন যে শুভাশিস মুখার্জিকে দিয়ে আর ওকে দিয়ে কী হবে, এরকম ভাবছেন হয়তো, তাই হয়তো নিচ্ছেন। কিন্তু যারা মনে করছেন আমাকে দিয়ে কাজ হবে, আমাকে নেবেন, তারা নিশ্চয়ই নিচ্ছেন। তাদের সঙ্গে তো কাজ করছি, এখনও করছি। আচ্ছা, ছোট থেকে কি একদম চেয়েছিলে, মানে অভিনেতা হওয়ারই স্বপ্ন ছিল, নাকি ঘটনাচক্রে এখানে আসা? না না, ঘটনাচক্রে ঠিক নয়। হ্যাঁ, ছোটোবেলা থেকে আমার যেটা ইচ্ছে ছিল আমি খেলোয়াড় হব। আমি আসলে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র। আমাদের স্কুলের খেলাধুলাটা একটা বড় ব্যাপার ছিল। আমাদের একটা বিশাল মাঠ ছিল মানিকতলায়, ওই বাগমারি খালপাড়ের ঠিক ধারে স্কটিশ স্কুলের মাঠ। সেই মাঠে আমাদের সমস্ত খেলা হতো। আমাদের স্কুলের দুটো বাড়ি ছিল, একটা ছোটো বাড়ি, একটা বড় বাড়ি স্কটিশে। ছোটো বাড়িটা ছিল বিডন স্ট্রিটে, হোলি চাইল্ড স্কুলটা একটু এগিয়ে গেলেই বাঁ দিকে পড়তো। মানে যদি হেরুয়া দিয়ে যাওয়া যেত তাহলে ডান দিকে হোলি চাইল্ড, আর একটু এগিয়ে গেলে বাঁ দিকে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। তো সেই জুনিয়র সেকশনে আমাদের ওখানে ক্লাস 4 অবধি ছিল আমাদের। তো ওইখানে আমাদের ওই স্কুলের মধ্যে একটা সিমেন্টের মাঠ, মানে মাটির মাঠ নয়, সিমেন্টের মাঠ, সেখানে ফুটবল খেলা হতো। ওই জুনিয়র সেকশন অবধি ফুটবল চলতো। ওখানে একটা বাস্কেট রিং ছিল, আমাদের ওখানে বাস্কেটবল খেলা হতো, সিনিয়ররাই খেলতো সেটা। ক্লাস 4-এ তো আমরা বাস্কেট খেলছি না, কিন্তু আমাদের সিনিয়রদের বাস্কেটবল ওই কোর্টে খেলা হতো, ব্যাডমিন্টন হতো। তো এই সমস্ত খেলাগুলো ওখানে হতো। আর আমাদের স্কুল মাঠটা যেটা বলছি বাগমারিতে, সেখানে ক্রিকেট, হকি, ফুটবল সমস্ত কিছু হতো সিনিয়রদের। তো আমি যখন বড় হলাম আমি তখন খেলাধুলার দিকে একটু ইন্টারেস্ট ছিল, এবং ক্রিকেটটাও খেলতাম, অ্যাট দ্য সেম টাইম ফুটবল খেলতাম। আমি খেলাধুলাটা সব করেছি। মানে আমি স্কুলের দৌলতে, আমি সত্যিই বলছি, মানে আমি স্কটিশের ছাত্র হিসেবে গর্বিত যে আমাকে খেলাধুলাতেও চৌকস করেছিল। আমি হকি খেলেছি, ফুটবল খেলেছি, বাস্কেট খেলেছি স্কুলে, ক্রিকেট তো খেলেইছি, সমস্ত রকম খেলা খেলতাম। ভলিবল খেলতাম আমার পাড়াতে। আমি ফার্স্ট ডিভিশনও এক সময় ভলিবল খেলেছি আমার পাড়াতে। দর্জিপাড়া ব্যায়াম সমিতি বলে উত্তর কলকাতার একটা দল ছিল যারা ফার্স্ট ডিভিশন ভলি খেলতো, সেখানেও আমি খেলাধুলা খেলেছি তাদের হয়ে। তো মেনলি খেলার দিকে ইচ্ছে ছিল, এবং ফুটবলটা বেশি ভালোবেসে ফেলেছিলাম। এবং একটা সময় আমাকে ওই রাবারের বল প্রতিযোগিতা হতো বিভিন্ন পাড়ায় পাড়ায়,
সেই রাবারের বল প্রতিযোগিতায় আমাকে হায়ার করে নিয়ে যেত। আচ্ছা এবং সেখানে একটা দিন একটা ঘটনা মনে আছে, এক জায়গায় আমাকে হায়ার করে নিয়ে গেছে 4-10-এর খেলা, তখন এইগুলো সব ছিল 4-10, 5, 5-2 এসব নানা রকম মাপের আর কি। তার বেশি হাইট হয়ে গেলে তাদেরকে খেলানো যাবে না, ওই 4-10-এর হাইটের মধ্যে যারা থাকবে তারাই খেলতে পারবে। তো কম্পিটিশন একদম 4-10। এবার 4-10-এ আমাকে যখন নিয়ে গেছে সেখানে গিয়ে দেখি আমার মাপটা একটু 4-10-এর বেশি হয়ে যাচ্ছে। তো যারা নিয়ে গেছিল আমাকে তারা বলে এই দাদা তাড়াতাড়ি ওকে নিয়ে চল, ঘরে নিয়ে চল। ঘরে নিয়ে যাবে কী ব্যাপার হলো, আমি তো বুঝতে পারছি না মারধর করবে নাকি বা বেড়ে আমাকে বেটে করবে কিনা, আমি নাকি 4-10-এর থেকে একটু বেশি হয়ে গেছি। ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে দুটো ক্রস করে বেল্ট দিয়ে টেনে বাঁধলো যাতে আমার হাইটটা এই দিকগুলো সব চেপে যায়। গিয়ে যা গেঞ্জি ফেঞ্জি পরিয়ে নিয়ে পুরো একটা জায়গায় দেয়ালে মাপটা করা থাকতো 4-10-এ, সেখানে গিয়ে মাথাটা এরকম করে ঠেকিয়ে দিল, এই 4-10 হয়ে গেছে সরে যাও বলে কোনো রকমের 4-10 আমাকে বানিয়ে দিয়ে ছেড়ে দিল। আমি ফুটবল খেলতে নেমে গেলাম। তো এরকম সব ঘটনা ঘটেছে। তো তার ফলে খেলার প্রতি আমার ঝোঁকটা খুবই ছিল, কিন্তু অভিনয়টা স্যামেন্টালাসলি পাশাপাশি চলতো, সেটার জন্য আমার স্কুল দায়ী বলবো, দায়ী। কারণ আমাকে অভিনেতা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুলের একটা বড় ভূমিকা আছে। আমাদের স্কুলের জন্মদিনে 13 জুলাই প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হতো, কোনো একটা উত্তর কলকাতা, যেহেতু স্কুলটা উত্তর কলকাতায়, আমি জন্মেছি উত্তর কলকাতার দর্জিপাড়ায় শ্রীরামমুদি লেন বলে একটা রাস্তায়, সেখানে যে উত্তর কলকাতা হওয়ার ফলে তখন তো উত্তর কলকাতায় প্রচুর হল, থিয়েটার হল একদম রমরম করছে, স্টার থিয়েটার, রংমল থিয়েটার, বিশ্বরূপা থিয়েটার, এদিকে মিনার্ভা থিয়েটার, ওদিকে কাশী বিশ্বনাথ মঞ্চ, পরে ওখানে রঙ্গনা, তারপরে সরকারিনা, অসংখ্য হল, বিশ্বরূপা অনেক আগে। তো এই হলগুলো তখন আমার পাড়ার মধ্যে, এবং আমি এই হলগুলোতে নাটক দেখে বড় হচ্ছি। আমার বাবা খুব নাটক দেখতেন, বাবা ভীষণ ভালো আবৃত্তি করতে পারতেন। তো বাবা ও মা নাটক দেখতে যেত, আমাকে সঙ্গে নিয়ে যেত। আর আমার ওই ছোটোবেলা থেকেই পাড়াতে ওই অঞ্চলে বড় হয়েছি বলে থিয়েটারের প্রতি একটা ঝোঁক ছিল। এবং আমার স্কুল কেন দায়ী বলছি, এই স্কুলের প্রত্যেক বছর অনুষ্ঠান, তখন আমি ক্লাস 4-এ পড়ি, আমার এক সহপাঠী কাঞ্চন ভট্টাচার্য, সে নেই আজকে আমাদের মধ্যে, অনেক দিন হলো সে চলে গেছে। কাঞ্চন আমাকে সে বলে শুভাশিস, তখন ক্লাস 4, সেও ক্লাস 4 আমিও ক্লাস 4, এই শুভাশিস, যেমন কী রে, এই আর দুজনে আমরা একই পাড়ায় থাকতাম আর কি। ও আমি এদিক থেকে চলে এসেছি এখন, যাই হোক। তো শোন না, আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে আর নাটক করতে বলছে বড়রা, করবি? আমি কিছু বুঝি নাটক, তখন ক্লাস 4-এ কী বুঝি, আমি বললাম হ্যাঁ করবো চ। তো এই মজা করে, হ্যাঁ কী দেখি না, মানে ওই তখন আর কী ভাবছি ওই নিয়ে কে জানে। তো আমি আর কাঞ্চন দুজনে মিলে, কাঞ্চনই তখন থেকে ডিরেক্টর একদম, রবীন্দ্রনাথের মশা ও মাছি বলে একটা কৌতুক নকশা আছে, সেইটা আমি, কাঞ্চন এবং আমার স্কুলের আরও 2 বন্ধু বিরাজ আর সৌম্য, আমাদের ক্লাসমেট, তাদেরকে নিয়ে আমরা সেই 4 জন মিলে 4টি চরিত্র সেইটা অভিনয় করলাম। এই শুরু হলো। এরপরে করার পর সবাই আমাকে বেশ বাহবা দিতে লাগলো, এবং আমি তখন থেকেই একটু পাকা, কারণ হচ্ছে বাবার রোল করছি। ক্লাস 4-এ কাঞ্চনের বাবার চরিত্র আমি করছি, আর মিষ্টির দোকানের মালিক। তো আমি তখন থেকেই ওই সমস্ত চরিত্রে। এবার প্রশংসা শুনে আমার কেউ ভালো লাগলো। পরের বছর আবার সিনিয়ররা বললো তোরা কর, মানে আমাদের জুনিয়র সেকশনে ক্লাস 5 তখন আবার করলাম। এই করতে করতে ক্লাস 7-এ যখন উঠেছি তখন সিনিয়ররা বললো তোরা এবার আমাদের সঙ্গে অভিনয় কর, তোদেরকে জুনিয়রে করতে হবে না। মানে এতটাই তাদের ভালো লেগেছে। 4, 5, 6 আমরা নিজেরা করলাম। 7 থেকে সিনিয়রদের সঙ্গে চলে এলাম, এবং সিনিয়র হওয়াতে আমাদের স্কুলে তখন মাস্টারমশাই ছিলেন বাংলার গৌরচন্দ্র সাহা। গৌরবাবু তখন সিনিয়রদের নাটকের ডিরেকশন দিতেন। তা গৌরবাবু আমাদের ডিরেকশন দিচ্ছিলেন। ক্লাস 7টা দেখলেন, 8-এ ওঠার পর আমাদের বললেন, আমাকে আর কাঞ্চনকে, ওনার একটা নাটকের দল ছিল সপ্তর্ষি, গোয়া বাগানে, উনি গোয়া বাগানে থাকেন রিস কলেজের পেছনে। তো উনি বললেন আমার একটা উনি একটু বাঙাল ছিলেন, বলতে আমার একখান দল আছে, তোরা আমার দলে কর। আমি আর কাঞ্চন বললাম কী করবি তখন, আচ্ছা ক্লাস 8-এ দলই বা কী বুঝি। আমি আর কাঞ্চন বলে হ্যাঁ। আর আমাদের সুবিধে ছিল, আমরা ট্রাম লাইনের এপারে আমাদের বাড়ি, ট্রাম লাইনের ওপারে স্যারের বাড়ি, আমরা করবো। এই প্রথম দল করতে চলে গেলাম গ্রুপ থিয়েটার, সপ্তর্ষি নাট্যদল, ওই গৌরবাবু, সেইখানে আমি আর কাঞ্চন দুজনে ঢুকে গেলাম। উনি তখন গুপি গাইন বাঘা বাইন করছিলেন, উত্তর কলকাতা তখন উনিই করতেন। সেখানে কাঞ্চন করলো বাঘার পাঠ, আর আমি ওই জাদুকরের রোলটা, যেটা ছবিতে হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় করেছিলেন, শ্রদ্ধেয় শিল্পী, ওই চরিত্রটা করলাম। এই প্রথম আমার আবার গ্রুপ থিয়েটার ক্লাস 8-এ ঢুকে যাওয়া।
এইবার আস্তে আস্তে স্কুলের নাটক করতে করতে দলে, বিভিন্ন দলে আস্তে আস্তে কাজ করতে করতে তারপর এরকম হয়ে গেল। আচ্ছা, দীর্ঘদিনের একটা অভিনয় জীবন তোমার, সেই 1980-র দশক থেকে, তাই তো? তো তখনকার সময় থেকে এখনকার সময় পরিবর্তন তো খুব স্বাভাবিক। তো টলি ইন্ডাস্ট্রিতে তোমার চোখে কি কি পরিবর্তন ধরা পড়ছে, বা সেটা কতটা পজিটিভ, নাকি এর মধ্যে কোনো নেগেটিভিটিও আছে? মানে তোমার কি মতামত এই ব্যাপারে? পরিবর্তন তো হয়, এবং মানে পৃথিবী পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল। সেখানে অবশ্য ছেলেদের একটু বেশি আধিক্য আছে আমাদের এখানে। যাই হোক, তো পরিবর্তন হোক না, পরিবর্তন হতে তো কোনো আপত্তি নেই। সেটা যদি ভালোর জন্য হয় নিশ্চয়ই ভালো, মন্দের দিকে চলে গেলে খারাপ লাগবে। কিন্তু আমার ইন্ডাস্ট্রি পরিবর্তন হওয়ার পর কি বলবো, মানে ভালো মন্দ মিশিয়েই আছে, এইটুকু বলতে পারি। এখন যে সব দোষটাই মানে এই বর্তমান সময়ের ওপর দেয়া হবে তাদের, কিন্তু আমাদেরও তো কিছু কিছু দোষ থাকে। সেই দোষগুলোকে ঢেকে আমরা সবসময় এই সময় যারা যা কিছু করছেন সেইটাকে বড় করে ধরি, বলি ওনাদের জন্য হচ্ছে কি ওর জন্য হচ্ছে। সবটা ঠিক বলে আমি মনে করি না, কিছুটা আমারও দায়িত্ব থাকে, আমারও দোষ থাকে। তার ফলে ওই ভালো মন্দ মিশিয়ে ইন্ডাস্ট্রিও এগিয়ে চলেছে। আর টেকনিক্যালি পরিবর্তন প্রচুর হয়েছে, সেইগুলো এসছে, সেগুলো এখনও পর্যন্ত ভালোর দিকে রয়েছে। কিন্তু অন্য তুমি যে দিকে আমাকে ঠেলতে চাইছো আমি সেদিকটাতে যাব না, কিন্তু আমার যেটুকু বক্তব্য সেটা এইটা দিয়েই বলতে চাইলাম যে যাবে না কেন, কোনো ভয় আছে? কোনো ভয় নেই, আমি অত ভয় বুঝি না। আমি বলবো না কারণ যে কোনো প্রয়োজন নেই। আবার ঠিক আছে, দেখো যিনি আসেন কোথাও একটা, যিনি একটা পাওয়ারে থাকেন, তিনি তার মতো করে দেশটা চালান, কি তিনি সেই ক্ষমতাটা প্রয়োগ করার চেষ্টা করছেন। সেটা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সেটা ইতিহাস বলবে, আগামী সময় বলবে সেটা কি হলো। আর সেই সময় দাঁড়িয়ে মানুষ সবচেয়ে বড় কথা। মানুষ যদি বোঝে সময়টাকে পাল্টাবে তাহলে পাল্টাবে, আর যদি মনে করে না এই সময়টা আমাদের ঠিকই যাচ্ছে, সময়টা ধরেই এই সময়টাকে রাখবো, তাহলে মানুষ এই সময়টাকে রাখবে। আমার আলাদা করে সেই নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই, কারণ আমিও সমাজেরই একজন মানে ব্যক্তি এবং বা একটা প্রোডাক্ট। সুতরাং সমাজ আমাকে যেভাবে নিয়ে যাবে, আমি যেভাবে সমাজের সঙ্গে চলবো সেটাই চলবে। আলাদা করে কিছু কাউকে দোষারোপ করার সবসময় কোনো কিছু আমার মনে হয় না। এখনকার সময় মানে অনেক সিনিয়ররা অভিযোগ করে থাকে যে এখন একটা সোশ্যাল যুগে অনেক বেশি মানুষ যখন অনেক সময় হয়, সেটেও হয় যে নতুন যারা আসছে নিউকামার, তারা অভিনয়ের দিকে তাদের মন কম, তারা রিলস বানাতে ব্যস্ত বেশি। তুমি এরকম কিছু ফেস করেছো অভিনয় করতে গিয়ে? একদম, এগুলো তবে একটা ব্যাপার, তোমার আগের কথাতে আমি একটা উত্তর দিয়ে নিই। সেটা দেখো, তুমি এই যে সময় এই যে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে পরিবর্তনের কথা, কিছু কিছু ক্ষেত্রে আমার প্রতিবাদ করতে ইচ্ছে করে। যেখানে আমার ইন্ডাস্ট্রির স্বার্থ জড়িত আমি সেখানে প্রতিবাদ করি। সম্প্রতি বাইরে গিয়ে একটা থিয়েটারে শো করতে গিয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যেটা আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছিলাম। আমি তখন কোনো কিছু মানে মনে করি না, পরোয়া করি না, কারণ যদি অন্যায় থাকে তার মধ্যে আমি প্রতিবাদ করতে বাধ্য। আমি প্রতিবাদ করে থাকি, আমি প্রতিবাদ করি, আমি ভবিষ্যতেও প্রতিবাদ করব। আমার তাতে কোনো ভয় নেই। আমার কারণ হচ্ছে আমি কোনো অন্যায় করছি না, সুতরাং সেখানে আমার কোনো ভয়ের কিছু ব্যাপার নেই, বা আমি পিছিয়ে পড়ি না। ইন্ডাস্ট্রির এই মুহূর্তে, হ্যাঁ তুমি যাদের কথা বলছো, যারা রিল নিয়ে ব্যস্ত, নানা রকম রিল করছে, অভিনয়ে মনোযোগ দিচ্ছে না, আবার এটাও বলতে পারি যে তাদের এত কাজ, তাহলে কি বলবো, মনোযোগ দিচ্ছে না বললে তো তাদের মনে হবে তাহলে এত কাজ করছে কি করে। আমি জানি না কি করে তারা করছে। সত্যিই তারা বেশিরভাগ সময় আমি দেখি সবাই মোবাইল নিয়ে বসে থাকে, ফ্লোরে এসে মোবাইল দেখে, এবং এমন একটা অবস্থা, মানে আমাদের যারা এখন কাজ করতে আসছে আমাদের থেকে অনেক ছোট, তারা স্ক্রিপ্ট না পড়ে ওই একটা শর্ট হয়ে যাওয়ার পর মোবাইলটা খালি দেখে যাচ্ছে কন্টিনিউয়াস। মানে সিন শেষ হলেই, বা একটা শর্ট, সিন তো দূরের কথা, শর্টটা শেষ হলেই সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে টুকটাক কি সব করে যায়, কি দেখে কি করে আমি জানি না। আমাদের এই অভ্যেসটা নেই, কোনোদিন শিখিও নি, করতেও পারবো না। আর বলতে পারি আপনাদের সময় তো মোবাইল আসেনি, কিন্তু মোবাইল না এলো পরে যখন এসছে মোবাইলটাকে তো গ্রহণ করতে হয়েছে, এখনো করি, কিন্তু এই অভ্যেসটা আমরা তৈরি করিনি। আমার কাজের সময়টা খালি মনে হয় যে আমি কাজ করব,
কাজের পর যেটুকু আছে ঠিক আছে, আমার হয়তো একটা সিন শেষ হয়ে গেল, আমার ব্রেক আছে, আমি তখন দেখি, তখন করব। কিন্তু আজকের দিন ইন্ডাস্ট্রিতে যে আজকের ছেলেমেয়েরা যখন দেখি তারা ওই কন্টিনিউয়াস মোবাইল নিয়ে ব্যস্ত, তারপরে তারা কি করে যে অভিনয়ে কনসেন্ট্রেট করে, মনঃসংযোগ করে, এটা আমি বুঝতে পারি না। আমার সময় বা আমার এখনও সময়, আমার সময় বলে ওরকম বা ভুল কথা বলা হয়, আমি এইভাবে অভ্যস্ত নই, আমি করিনি। তবে আবার মজাও লাগে যখন দেখি আমাদের সিনিয়ররা বা আমার কন্টেম্পোরারি, আমার সমসাময়িক বা আমার সিনিয়র কেউ এই দেখাকে দেখি, এগুলো যারা জীবনে কোনো দিন এই অভ্যাসগুলো নেই, তারা হঠাৎ এদের দেখে নিজেরাও করতে আরম্ভ করে দিয়েছে। এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়। আরে জুনিয়র ছেলেরা মেয়েরা করছে, করতে দে না, তুই কেন এটার মধ্যে ইনভলভ হই? তুই তো ভাই এইভাবে বড় হোসনি, তুই যে ইন্ডাস্ট্রি যেভাবে বড় হয়েছিস সেখানে হঠাৎ এইটা কেন তোকে অ্যাডপ্ট করতে হবে? আর আমাদের দেখেই তো জুনিয়ররা শিখবে। তা আমরাও যদি ওই একই অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে তারা বলবে দাদারা করছে, দিদিরা করছে, আমরা কেন করব না? আমাদেরও তো একটা দায়িত্ব আছে, আমাদেরও তো তাদের প্রতি তাদেরকে ঠিক পথে নিয়ে যাওয়ার একটা দায়িত্ব আছে। তো হ্যাঁ, এগুলো দেখতে পেয়ে আর একটা খারাপ জিনিস লাগে যে সম্মান দেওয়ার ব্যাপারটা অনেকটা না কমে গেছে। সত্যি বলছি, আমরা এখনও আমাদের সিনিয়রদের দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, খারাপও লাগছে যে অনেক ছেলে মেয়ে আছে যারা এই সম্মানটুকু, এই সৌজন্য বোধটুকু দেখায় না, যেটা খুব খারাপ লাগে। এই ইন্ডাস্ট্রিতে এটা কোনোদিন ঘটেনি যেটা আজকে ঘটছে। এবং এরমও দেখেছি যে মেকআপ টেবিলের উপর পা তুলে বসে আছে, তো ভাবতেই পারি না। তখন ওই পা দুটো বাদ দিয়ে দেওয়া উচিত এদের। আচ্ছা, তো সেরকম দেখলে যে একটা খারাপ লাগা তৈরি হয়, তো কখনো কি তাদেরকে বলার চেষ্টা করেছো? মানে যেটা হয় বয়োজ্যেষ্ঠরা শিখিয়ে থাকেন। হ্যাঁ, ওই যে আমি বললাম, আমি প্রতিবাদ করতে ভালোবাসি, আমার মাথা গরম হয়ে যায় ওগুলো দেখলে। আমি সঙ্গে সঙ্গে বলে পা নামাও ভাই। এখন যদি চেয়ার ছেড়ে সে না ওঠে, তাকে ডাইরেক্টলি হয়তো বলতে পারবো না ভাই চেয়ার ছাড়ো, এটা বলবো না, কারণ তার যদি সেই বোধটা না থাকে, এই বোধটা তো এইভাবে তৈরি করা যায় না, নিজের মধ্যে থাকলে ভালো হয়। কিন্তু ভাবে বুঝিয়ে দিই যে তুমি এটা ঠিক কাজ করছো না। সিনিয়র এলে তাদেরকে সেই সম্মানটা, তাদেরকে চেয়ারটা ছেড়ে দেওয়া। হয়তো সিনিয়র না, দেখো একজন সিনিয়রকে চেয়ার চালে বাস্তবিক ক্ষেত্রে খুব বয়স না হলে বা অসুস্থ না হলে চেয়ারে বসতে চায়, তখন বলে না না তুমি বসো। সেই ভদ্রতা সিনিয়রদের থাকে, এদের নেই দেখি আমি। তো এদেরকে সব জিনিস তো আর শেখানো যায় না, কিছু জিনিস তো দেখেও শিখতে হয়। আমরাও তো, আমাদেরকেও তো আমাদের সিনিয়ররা সব হাতে ধরে শিখিয়ে দেয়নি, আমরা তো দেখেও শিখেছি। সেই দেখে শেখার ব্যাপারটা এরা দেখবে কি, এরা তো সারাক্ষণ মোবাইল দেখছে। তো এদেরকে শেখানো মানে আমি জানি না কি করে কি পরিবর্তন, এটাও একটা পরিবর্তন। দেখা যাক এ ভালো না মন্দ, ওই আবার সময় বলবে আমাদের আর কি। আচ্ছা, মুম্বাইতে যারা ক্যারেক্টার আর্টিস্ট, বোমান ইরানি, পরেশ রাওয়ালের মতো সব বড় বড় এরা, মানে ওখানে যেটা দেখি আমরা, নায়ক নায়িকা প্রধান, যেটা আমি প্রথমেই বললাম যে কোনো প্রজেক্টে নায়ক নায়িকা প্রধান থাকলেও ওখানে ক্যারেক্টার রোলেরও সমান একটা প্রাধান্য থাকে, একটা ইম্পর্টেন্স থাকে। তোমার কি মনে হয় টলি ইন্ডাস্ট্রিতে কি সেই প্রাধান্যটা থাকে ক্যারেক্টার রোলের ক্ষেত্রে? ডেফিনেটলি থাকে, আগেও ছিল। তুমি যদি আগেকার দিনের ছবিগুলো ভাবো, আগে তো ছিল নিশ্চয়ই। ধরো উত্তম সুচিত্রার ছবি, উত্তম কুমার সুচিত্রার সঙ্গে অভিনয় করছে, পাশে কারা রয়েছেন, কেন রয়েছে? এমনি তো তাদের নেওয়া হচ্ছে না। ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, জীবেন বোস, তরুণ কুমার, মানে মহিলাদের মধ্যে সাবিত্রী চট্টোপাধ্যায়, তিনি নায়িকা, কিন্তু নায়িকা আমি ক্যারেক্টার আসলে ধরো তখন সেই সময় পদ্মা দেবী, তারপরে তোমার ভারতী দেবী, আচ্ছা সন্ধ্যা রানী, পরবর্তীকালে তিনি ক্যারেক্টার আর্টিস্ট হয়ে গেলেন নায়িকা থেকে। তো এরা তো ভরিয়ে রাখতেন সাইডগুলো, কারণ এদেরকে কেন নেওয়া হতো, কারণ এরা সেই সুযোগটা তো পেতেন বটেই। এবং একটা ছবিকে এগিয়ে নিয়ে যাবার জন্যে নায়ক নায়িকা বাদে এই ধরনের স্টলওয়ার্ডদের দরকার হতো, স্তম্ভ, এরা সবাই এক একজন স্তম্ভ। কিন্তু তখনকার সময় যে ইম্পর্টেন্সটা দেওয়া হতো, এখন কি তোমার মনে হয় যে সেই ইম্পর্টেন্সটা থাকে? মানে গল্পেও কি ক্যারেক্টার রোলের আগের মতো অতটা প্রাধান্য দেওয়া হয়? দেওয়া হয় এই কারণে বলছি, দেখো নায়ক নায়িকা তো গল্প টানতে পারে না, তার সঙ্গে পাশের চরিত্রদের থাকতে হয় যারা সেটাকে ভরাট করে ছবিটাকে, সেখানে পার্শ্ব চরিত্রগুলোর একটা সুযোগ থাকে। এখন যদি মানে হিরো নিজে প্রডিউসার হয়ে যায়, নিজেই সব কিছু করে, তাহলে সে তার দিকেই ঝোল টানবে।
কিন্তু সেটা না হলে তারও একটা ভয় থাকে যে আমি পুরোটা টানতে পারবো তো, সবটা আমার উপর দিয়ে যাবে তো, আমার পাশে কিছু ভালো ভালো আর্টিস্ট রাখি। এটা বরাবর হয়েছে, আমার সময় হয়েছে, এখনও হচ্ছে। এই পাশে ভালো আর্টিস্ট রাখার প্রবণতাটা প্রকাশ না করলেও হিরোদের, বিশেষ করে যেহেতু আমাদের এটা হিরো ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, এখানে হিরোইনের থেকে হিরোর প্রাধান্য বেশি, তার ফলে হিরো সবসময় সেটা মনে মনে ভাবে যে আমি যাই করি না কেন আমার পাশে ভালো ভালো আর্টিস্ট রাখবো, একটু 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 পাকা খেলোয়াড়দের আমার পাশে রাখতে হবে, তা নইলে এগোনো যাবে না। তো থাকে, সুতরাং সেই ধরনের চরিত্র তৈরি হয়। একটা কমেডি চরিত্র, ভিলেন চরিত্র, তাদের তো যথেষ্ট জায়গা থাকে। বাবার চরিত্র, মায়ের চরিত্র, অসৎ মা বা ভালো মা, কি অসৎ শাশুড়ি, অসৎ শ্বশুর, এরকম নানা রকম থাকে। সেই চরিত্রগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্স থাকে, কারণ হচ্ছে ওই হিরো হিরোইনের চরিত্রটাকে আরও প্রস্ফুটিত করবার জন্যে বা সেটাকে এগিয়ে নিয়ে যাবার জন্যে পাশের চরিত্রগুলো ইম্পর্টেন্স না থাকলে তো হারিয়ে যাবে। আর আমার পাশে আর একটা ইম্পর্টেন্ট, পাশের চরিত্রগুলো যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে তাকে আমি পয়সা দিয়ে নেবো কেন? তাহলে যাকে তাকে দিয়ে পাঠ করে দিতে, কিছু নেই সেগুলোর মধ্যে। ডেফিনেটলি সেই চরিত্রগুলোর মধ্যে এমন কিছু থাকে যার জন্য একজন নামি বা দামি শিল্পীকে নিতে হয়। সেইভাবেই আছে, এখনও আছে, এবং আমার মনে হয় এটা ভবিষ্যতেও থাকবে। হিরো হিরোইন একা ছবি টানতে পারে না, তাহলে তো সব ছবি হিরো আর হিরোইনই করতো, বাকি ক্যারেক্টারিজার দরকারই পড়তো না, তা তো হয় না। তোমার এই দীর্ঘ কেরিয়ার জীবনে তোমার মানে তোমাকে সবাই বেশি কমেডিয়ান বলেই চেনে, এবং সেই জায়গায় তুমি সাকসেসফুল, মানে মানুষের অনেক মনের কাছাকাছি তুমি সেই চরিত্রগুলোর মাধ্যমেই গেছো। কিন্তু তুমি পরবর্তীকালে যখন যখন সুযোগ পেয়েছো, প্রমাণও করেছো যে তুমি সব রকম চরিত্রেই তুমি সাবলীল, শক্তিশালী। সেই জায়গা থেকে সেটা খুব গুটি কয়েক আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আছে যে আরেকটু ইন্ডাস্ট্রি তোমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারতো? আক্ষেপ নেই, নেই এই কারণে বলবো, আমি যা যা পেয়েছি সেটা অনেকেই এটা পায় না, কিন্তু আমি তো পেয়েছি, যেটুকুই পেয়ে থাকি, এবং সেটা খুব একটা কম বলবো না, অনেক আগে থেকেই পেয়েছি। যেমন আমি অন্য ধারার ছবি শুরু করেছিলাম, ধরো, বা আমাকে দিয়ে শুরু করানো হয়েছিল শিল্পান্তর বলে ছবিটা, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি, আমি আর দেবশ্রী রায়, আমি তো সেখানে নায়কই, দেবশ্রী নায়িকা, সেটা দিয়ে শুরু। তারপর আমি হারবার্টের মতো ছবি পেয়েছি, আমি মেঘে ঢাকা তারার মতো ছবি পেয়েছি, আমি মহালয়া পেয়েছি, হ্যাঁ, যেখানে আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার চরিত্রে অভিনয় করেছিলাম। আমি সন্দীপ রায়ের সঙ্গে যে কটা কাজ করেছি, আমি সৌভাগ্যবান। আমার দুর্ভাগ্য আমি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে পারিনি, কিন্তু আমার সৌভাগ্য যে আমি সন্দীপ রায়ের সঙ্গে কাজ করেছি, এখনও করছি, এবং আমার বিশ্বাস আমি ভবিষ্যতেও করব। এবং সন্দীপদা বলি না, আমরা বাবুদা বলি, ইন্ডাস্ট্রির সবাই বাবুদা বলি। বাবুদা আমাকে যা যা চরিত্র করিয়েছে, এটা ভাবতে পারি না। এই চরিত্রগুলো আমার জীবনে একটা শ্রেষ্ঠ সম্পদ। আমার মনে আছে একটা কাহিনী বলি, আমি একটা সিরিয়াল হতো তখন, সত্যজিতের প্রেজেন্স, সত্যজিতের গল্প বলে, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা বলে সত্যজিতের একটা গল্প আছে, যেটা আমরা করেছিলাম, বাবুদা করেছিলেন। তো সেখানে একটা চরিত্র ছিল ওই স্বর্ণমুদ্রা, যে হাত সাফাই করে, আর চরিত্রটা এমন একজন মানে মূল প্রধান চরিত্রের সঙ্গে জড়িত, সেই চরিত্রটা করছিলেন একজন সিনিয়র আর্টিস্ট। তখন তিনি আমার থেকে যথেষ্ট সিনিয়র। তো আমাকে বাবুদা যখন বললো তুমি এইটা করছো, আর এই তোমার বন্ধুর চরিত্র, মানে চরিত্রটা দুই বন্ধু, তোমার বন্ধুর চরিত্রটা, সে আমার থেকে সিনিয়র আর কি বন্ধু, সেটা করছে রঞ্জিত মল্লিক। কি রঞ্জিতটা আমার বন্ধু, ওইটা মারাবে বাবুদা, কি বলছো? আরে করো না তুমি, আমি দেখো না কি করি, তোমাকে একটু চশমা টশমা দিয়ে দেবো ভারী, তোমার একদম অন্যরকম লাগবে, মোটেই কম বয়সী মনে হবে না। আমি বললাম তুমি বলছো যখন ঠিক আছে। এটা অসাধারণ, মানে রঞ্জিত মল্লিক আমি দুই বন্ধু, এবং ওই যারা গল্পটা জানেন বা যারা ছবিটা দেখেছেন তারা জানেন, অসাধারণ একটা চরিত্র। তো এইরকম সব চ্যালেঞ্জিং চরিত্রে বাবুদা আমাকে বারবার প্রয়োগ করেছে, আমাকে নিয়োগ করেছে ওই চরিত্রগুলোকে প্রস্ফুটিত করার জন্যে। আমি চেষ্টা করে গেছি, আমার আটমোস্ট চেষ্টা চালিয়ে গেছি যে চরিত্রগুলোকে ঠিকঠাক, এবং বাবুদা সেই মর্যাদা রাখবার চেষ্টা করেছি। ঋতুপর্ণ ঘোষের সাথে কোনো কাজ করা হয়নি, এটা নিয়ে কোনো দুঃখ আছে?
না, দুঃখ একেবারেই নেই আমার, বরঞ্চ ভালো লাগাও আছে। ঋতু আমার থেকে বয়সে অনেকটাই ছোট। ঋতু আমার হার্বার্ড দেখে আমাকে প্রশংসা করেছিল, আমাকে হোয়াটসঅ্যাপে, সম্ভবত এখনও আমার হোয়াটসঅ্যাপে সেটা রয়েছে, একটা প্রশংসা সূচক লেখা লিখে পাঠিয়েছিল। ওর এতটাই ভালো লেগেছিল এবং আমাকে জিজ্ঞেস করেছিল হোয়াটসঅ্যাপে যে তুই কী খাবি বল। তো আলটিমেটলি আমার খাওয়ার সেটা হয়নি ওর কাছে, কিন্তু ওর কাছে যেটা চেয়েছিলাম যে আমি তোমার ছবিতে একটা কাজ করতে চাই, তোমার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু আলটিমেটলি সেটা আমার করা হয়ে ওঠেনি। করা ওঠে মানে ঋতু আমাকে হয়তো সেরকম কোনো চরিত্র আমার জন্য পাইনি যাতে আমাকে কাস্ট করেনি। সেটা সত্যি আমার এখনও খারাপ লাগা রয়েছে যে ঋতুপর্ণর সঙ্গে অন্তত একটা ছবি করতে পারলে আমার ভালো লাগতো। ওই রকম মাপের একজন পরিচালক এবং শিক্ষিত পরিচালক, বুদ্ধিমান পরিচালক করতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগতো। বলা হয় অভিনয় প্রফেশনটা খুবই আনসার্টেন, স্বাভাবিক। সেক্ষেত্রে তোমার মতো একজন অভিনেতারও মাঝের বেশ কিছুটা সময় একটু গ্যাপ গেছে, তোমার দীর্ঘ 1.5 বছরের তোমার হাতে কোনো কাজ ছিল না। সেই সময় অভিনেতা হিসাবে নিজেকে কিভাবে মোটিভেট করেছো যে না আমি আবারও ফিরবো? যেটা লাগে, আমরা তো সবাই দিনের শেষে মানুষ, তো সেই জায়গাগুলো নিজেকে কিভাবে স্ট্রং করেছো যাতে তোমার থেকে যারা যারা এরকম ফেজের মধ্যে দিয়ে সকলেই যায়, তো তারা কিভাবে নিজেকে মোটিভেট করবে, তুমি কি বলবে? দেখো, এই ক্ষেত্রে প্রথম কথা বলি যে এই যে 1.5 বছর আমি বসেছিলাম, কোনো কাজ ছিল না, তার জন্য আবার আমিই দায়ী। ওই যে বলছিলাম না, সবটাই যে সময়ে মানে এই এই সিস্টেমের দোষ, এই যারা রয়েছেন এখন তাদের দোষ, সেটা নয়। যেমন আমার ইন্ডাস্ট্রির দোষকে আমি দেবো না, আমাকে নেয়নি বলে। আমার দোষটা হচ্ছে, আমি আবার সেটাকে ঠিক দোষও বলবো না, আমি ঠিক এর আগে বেশ কয়েক বছর টানা দীর্ঘ কয়েক বছর যাত্রা করেছি। এবার আমার একটা প্রিন্সিপাল হচ্ছে, আমি যখন যে কাজটা করব একটাই করব, একসঙ্গে সব কাজ করব না। আমি যখন সিরিয়াল করতাম, যখন সিনেমা করতে এলাম, সিনেমায় যখন বেশ কিছু ডাক পেতে আরম্ভ করেছি, আমি তখন সিরিয়ালটা বন্ধ করে দিয়ে শুধুই সিনেমা করতাম। যখন থিয়েটারটা করেছি তখন থিয়েটারটা করেছি, এবং যখন সিনেমায় প্রচুর কাজ করতে আরম্ভ করলাম তখন সিরিয়ালও বন্ধ করলাম, থিয়েটারটাও বন্ধ করলাম। আমি থিয়েটারও দীর্ঘদিন করিনি। এবার একটা সময় এলো যখন ইন্ডাস্ট্রির একটা খারাপ অবস্থা, সবাই বলতে লাগলো যে আর বোধহয় বাংলা ছবি আর হবে না, চলবে না। আমিও তখন খুব চিন্তিত হয়ে পড়লাম, কি করব। এইসব ভাবতে ভাবতে তখন যাত্রার অফার এলো। অনেক দিন যাত্রাকে টিকিয়ে রেখে মানে আটকে রেখেছিলাম, করবো না করে, এবং সেটা দীর্ঘদিন, অনেক আগে থেকেই সেটা আস্তম্য করে। আসলে যখন একটা মানে আপরাইজের দিকে থাকে তখন যাত্রার অফারগুলো আসতে থাকে। আজকের দিনে, আগেকার দিনে সেগুলো ছিল না। তো আমার যাত্রার অফার আসছিল, আমি করছিলাম না, আটকে। এই সময় মনে হলো না, এবার যাত্রাটা করে ফেলা উচিত। তো তখন একটা যাত্রার দল থেকে আমাকে অফার করা হলো যাত্রা করবার জন্য। আমি খুব ভেবেচিন্তে দেখে, এবং আমি আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে, আমার স্ত্রী ঈশিতা মুখোপাধ্যায়, ঈশিতার সঙ্গে কথা বলে ঠিক করলাম না তাহলে যাত্রায় ঢুকে যাই। দুটো কারণে, একটা তো অর্থনৈতিক কারণ তো রয়েছে, আর একটা অভিনয়টা আমার স্যামলটেনিয়াসলি চলতে থাকবে। তো দুটো কারণেই তখন ডিসাইড করলাম যাত্রাটাই করব। তো এই প্রথম যাত্রা করতে ঢুকে গেলাম। করতে গিয়ে আমি দেখলাম, এবং আমার একটা ভয় ছিল যে আমি যাত্রা পারবো কি না, কীভাবে কী হয়। তো প্রথম বছরই আমি, তাপস পাল আর শতাব্দী রায়, প্রথম যাত্রা আমার, আমরা এই 3 জন দেখলাম, হ্যাঁ পারলাম। যিনি প্রযোজক ছিলেন মুকুন্দ মাইতি, অসম্ভব ভালো মানুষ, গ্রেটফুল ওই মানুষটার কাছে। তো মুকুন্দবাবু, আমরা মাইতিবাবু বলি, মাইতিবাবু আমাকে বললেন যে দাদা তুমি তো করলে, ভয় পাচ্ছিলে, বললাম না করে তো ফেললাম, এবার আমি তোমাকে হিরো করে যাত্রা করবো। আমরা, আমাকে কি বলছেন, বলো করবে, দেখো না তুমি। আমরা আরে হিরো কোথায়, গান টান গাইতে বলে তুমিও গাইবে। আর সত্যিই বলছি, আমাকে দিয়ে মাইতিবাবু গান গাওয়ালেন, হিরো করলাম। এই সেকেন্ড ইয়ার থেকে আমি যাত্রাপালার হিরো হয়ে গেলাম, এবং আমি টপ, যাত্রায় টপ টপির একটা ব্যাপার থাকে হিরো হিরোইনে। ওই সময় থেকে আমি যাত্রায় টপ। আমি ফুল কনসেন্ট্রেট করলাম তখন যাত্রায়, যে না আমি আর অন্য কোনো কাজ করব না। যাত্রা করলাম, অন্য সমস্ত কাজ বন্ধ করে দিলাম, কিচ্ছু করতাম না তখন। সিরিয়াল, সিনেমা, থিয়েটার কিচ্ছু করি না। করে তাতে কী হয়, তখন আমার তখন যাত্রার পর প্রত্যেক বছর ডাক পড়ছে। আর তখন যাত্রার একটা ব্যাপার হচ্ছে, দীর্ঘদিন যাত্রা না করে, এটা আমার মাইতিবাবুই বলেছিলেন যে একটা গ্যাপ নিয়ে নেবে দাদা, 1 বছর 2 বছর গ্যাপ নিয়ে নেবে, তাহলে তোমার ডিমান্ডটা বাড়বে। সেটা আমার ক্ষেত্রে অনেক, সবার ক্ষেত্রেই হয়। এই যেই 1 বছর 2 বছর আমাকে মাঠে দেখতে পাবে না,
আবার একটা উনি গেলেন কোথাও, ওনাকে চাই। যদি যদি আমাকে ভালো লেগে থাকে, অভিনেতার অভিনয় এবং তাকে ভালো লাগা দুটো যদি মিলে যায়, তবে দর্শকও চাইবে তাকে আবার দেখতে, তার অভিনয় দেখতে। তো সেইভাবে আমি আবার গ্যাপ দিয়ে আবার এলাম, কিন্তু ওই গ্যাপের মধ্যেও আমি কোনো কাজ করিনি, শুধু যাত্রার কথাই ভেবে গেছি, কারণ আমার বলাই ছিল আবার সামনের বছর আসবো। শেষ করলাম যখন যাত্রা শেষ, মানে তখন ওই কমতির দিকে যেটা বলছিলাম, তখন দেখলাম যে না, এবার একটু বন্ধ করি, একটু গ্যাপ নিই, আর একটু রেস্ট নিই। যাত্রাটাও তখন কি হলো, আমি করছি না বলে যা হয়, সব জায়গাতেই তো একটা ফাঁক থাকে না, সেটা পূরণ হয়ে যায়, সেটা হলো। এদিকে আমি এখানে বসে আছি। এবার এই যে এতদিন আমি সিনেমা সিরিয়াল কিছু করলাম না, তখন হঠাৎ আবার এটাও পরিবর্তন, যে ইন্ডাস্ট্রি আবার একটা পরিবর্তন হলো, ইন্ডাস্ট্রি আবার ভালো দিকে চলতে আরম্ভ করলো। কিন্তু আমি যেহেতু এতদিন অফ, তার ফলে আমার জায়গায় আরও অনেকে ঢুকলো, স্বাভাবিক কারণেই সেটা, সেই শূন্যস্থানটা পূর্ণ হলো। আমি বসে আছি, 1.5 বছর বসে আছি, কোনো কাজ নেই, কিন্তু মনে মনে ভাবছি আমি করবো। আমার আর তখন মনে হচ্ছে এতদিন যাত্রা করলে একটু রিল্যাক্স করি, করছিলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল কী হবে আলটিমেটলি। হ্যাঁ, ভয় তো কাজ করছিলই, এরপরে কি করব যদি সত্যি সত্যি আর কাজ না পাই এখানে। মনটাকে শক্ত রাখলাম, মনে মনে এইটাই প্রতিজ্ঞা করলাম যে আমাকে যে কোনো এখানে ফিরতে হবে, আমি ফিরবো, আমি কাজ আবার করব, এবং বিশ্বাস করলাম যে আমি কাজ পাবো। যদি এতগুলো বছর পেয়ে থাকি, মানুষ যদি আমাকে, আমার ইন্ডাস্ট্রি যদি আমাকে ভালোবেসে থাকে, আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার কলিগ, আমার বাকি সহকর্মী সবাই যদি ভালোবেসে থাকে, দর্শক যদি আমাকে ভালোবেসে থাকেন, তারা যদি আমাকে চান, আমি আবার ফিরে আসবো। এই কনফিডেন্সটা ছিল, এই পজিটিভনেসটা আমার ছিল। তো এই পজিটিভের ক্ষেত্রেই মনে পড়লো, এই যে যেখানে বসে কথা বলছি, এটারও একটা পজিটিভ ব্যাপার আছে, ক্যাফে পজিটিভ। তো আমি এই পজিটিভ ব্যাপারটাকে ভীষণ পছন্দ করি, যে কোনো ব্যাপারে পজিটিভ, ডোন্ট নেগেটিভিটি। তো এই পজিটিভের বিয়ে থেকেই আমি একটা জেদ নিয়ে বসে থাকলাম যে ঠিক আছে, দেখা যাক কী হয়, আমিও বলবো না কাউকে। একদিন হঠাৎ একটা ফোন এলো আমার কাছে, আর যে ফোন করলো সে আমাকে একটু বুড়ো, খালি বলতো এই বুড়ো কী করছো, এরকম করে কথা বলতো। তা ফোন করে দেখি তার নামটা দেখি তো আমার বাবা এই ফোন করছে। আমার হ্যাঁ বুড়ো কী করছো, আমরা কী করবো, বাড়িতে আছি। বাড়িতে বসে থাকলে হবে, তুমি আমার সিরিয়ালে কাজ করো। আমি বলছো আমি করবো, আমি বলছি তো তোমার একটা দারুণ রোল দেবো, দেখো তুই চলে এসো, কী করছো কালকে। আমি বললাম কালকে আছি, এমনি তো বসে আছি, কিছু কাজ নেই, তুই আমার অফিসে চলে এসো। তার অফিসে চলে গেলাম, গল্পটা শুনলাম, আমাকে চরিত্রটা বোঝালো, বলো তোমাকে ফাটিয়ে দিতে হবে। বলে আমি চেষ্টা করবো, ডেফিনেটলি তোমার সম্মান রাখবো। এই আমার আবার সিরিয়াল শুরু হলো, এবং যিনি আমাকে এই ফোনটি করে ডেকে নিয়ে আমাকে 1.5 বছর পরে কাজ দিলেন, তিনি আমাদের স্নেহাশিস চক্রবর্তী। আই এম গ্রেটফুল টু স্নেহাশিস। ব্লুজ তার কোম্পানি। তখন জড়ো আর ঝুমকো বলে একটা 2 বোনের গল্প নিয়ে, বাবা আর 2 মেয়ে, তাদের গল্প। এই জড়ো আর ঝুমকোয় আমি বাবা, জড়ো আর ঝুমকোর দুজনের বাবা আমি। সেটা অসাধারণ চরিত্র, অসাধারণ, বহুদিন চলেছিল। তা ওইটা করার পর আস্তে আস্তে এবার স্নেহাশিসি আমাকে একটার পর একটা কাজ দিতে আরম্ভ করলো, আর আমাকে খালি বলতে হতো হ্যাঁ খালি বাড়িতে বসে থাকে, আসলে না কাজ করা কেন, আমার কাজ না দিলে আমি কোথেকে করবো। তো এইভাবে আমি আবার কামব্যাক করলাম, আবার এলাম, স্নেহাশিসেরই পরপর কাজ করলাম, করতে করতে এখনও যা করি সব স্নেহাশিসের কাজই বেশি করি আমি। সেই সঙ্গে সঙ্গে আমার সিনেমার ডাকও আসতে আরম্ভ করলো, যখন প্রযোজক পরিচালনা দিলেন, তাহলে তো সুভাষিস কাজ করছে, সে তো রয়েছে, সে টিকে আছে। তো এই টিকে টাকাটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, তো এই টিকে আছে এইটা ভেবে নিয়ে তারাও যখন আমাকে ডাকতে আরম্ভ করলো, আস্তে আস্তে আমার কাজটা আবার স্বাভাবিক হতে আরম্ভ করলো। এখন যার জন্যে হয়তো এই মুহূর্তে সিরিয়ালটা যেহেতু যেটা করছিলাম শেষ হয়ে গেছে, নেই, ঠিক আছে, কিন্তু ছবিগুলো আছে, ছবিগুলো করছি, তো এইভাবে চলছে। আর সেই জন্যই পরপর আমরা বেশ কটা ভালো চরিত্র তোমাকে পেলাম। সেই তার মধ্যে হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যেটা ডেফিনেটলি জানতে চাইবো, ওরকম একটা চ্যালেঞ্জিং চরিত্র, তার প্রিপারেশনটা তুমি কিভাবে নিলে? এটার জন্য আমি গ্রেটফুল এর পরিচালকের কাছে এবং প্রযোজকের কাছে। আমি দেখো ইন্ডাস্ট্রিতে অনেক মানুষের কাছে কৃতজ্ঞ, আমার শুরু থেকে একেবারে। তাদের নামগুলো না বললে অন্যায় করা হবে। যেমন ধরো আমি যখন এইখানে ঢুকি প্রথম, আমাকে মানে এখানে এই কমার্শিয়াল জগতে টেনে এনেছিলেন আমার স্কুলেরই এক দাদা, আমাদের স্কুলের নাটকের ডিরেক্টর ছিলেন সিনিয়র যখন আমি হলাম, তখন দেবকুমার ভট্টাচার্য, উনি গন্ধর্ব নাট্যগোষ্ঠীর কর্ণধার ছিলেন।
দেবুদা আমাকে আলাপ করেছিল উজ্জ্বল সেনগুপ্তর সঙ্গে, তখনকার সময়ের একজন বিখ্যাত অভিনেতা। উজ্জ্বলদাই আমাকে এই ইন্ডাস্ট্রিতে প্রথম নিয়ে আসে শ্রাবন্তী মজুমদারের কাছে। তখন একটা স্টুডিও ছিল লিভিং সাউন্ড, যেখানে বৌলিনের সংসার, আউটবো রজনী, P3 আর এসব হতো। তো ওইখানে আমার ঢোকা, এবং সেইখান থেকে এই শ্রাবন্তীদির ওখান থেকে আমার আস্তে আস্তে বড় হওয়া অডিও করতে করতে। সেই সময় আমি আকাশবাণীতে ঢুকে পড়ি। এইবার আমাকে ছবির জগতে যখন এলাম, আমাকে প্রথম সুযোগ দিলেন পূর্ণেন্দু পত্রী, তার ছোট বকুলপুরের যাত্রী ছবিতে একটা পার্শ্ব চরিত্রে। এই আমার শুরু। এবং পরবর্তী সময় আমি যাদের কাছে সত্যি বেশি করে কৃতজ্ঞ, তিনি স্বপন সাহা আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরা দুজন আমাকে অডেল দিয়েছে, অডেল বাংলা সিনেমায়। প্রসেনজিৎ আমার মানে কি বলবো, আমার বন্ধু হিসেবে পাশে সবসময় থেকেছে। আমার সহকর্মী, আমি তার সহকর্মী, সে আমার সহকর্মী নয়, আমি তার সহকর্মী, কিন্তু সে সবসময় আমাকে পাশে রেখেছে, পাশে থেকেছি, এখনও তার সঙ্গে বন্ধুত্ব। তো আমি এই মানুষগুলোর কাছে সত্যিই কৃতজ্ঞ। তারপর তো সন্দীপ রায় তো আছেনই, একেবারে একেবারে, যিনি আমাকে এতগুলো সুযোগ দিয়েছেন। তো এই এতগুলো মানুষের সঙ্গে কাজ করে করে আজকে এই সৌমিক যখন এটা আমায় বললো, সৌমিক সেন মহালয়ের পরিচালক, সেখানেও আবার ওই সেই প্রসেনজিতেরই ভূমিকা। কারণ হচ্ছে এই চরিত্রটা প্রসেনজিৎই করতে পারতেন, তিনি না করে, বা তিনি উত্তম কুমারের চরিত্রটা করতে পারেন, যেটা যিশু করেছিল ছবিতে। উনি ওই চরিত্রগুলো ছেড়ে দিলেন, আমাকে নির্বাচন করলেন। এখন একটা ডিরেক্টরের একার কথায় তো হয় না, প্রযোজকেরও একটা ভূমিকা থাকে। অ্যাকসেপ্ট করেছে যে এই চরিত্রটা বীরেন্দ্রকৃষ্ণ বধুর চরিত্রটা সুভাষিসই করবে, করলাম। সুতরাং এই মানুষগুলোর কাছে আমি আজীবন কৃতজ্ঞ। হ্যাঁ, মানে তুমি প্রিপারেশনটা কিভাবে? প্রিপারেশন নিলাম মানে হচ্ছে, ধরো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আমাদের কাছে শুধু শ্রবণেই আছে। হ্যাঁ, তাকে তো চোখে সেভাবে কেউ দেখেনি। আমি তাকে দেখবার জন্য আঁকুপাকু করতাম, কারণ আমিও উত্তর কলকাতার মানুষ, তিনিও উত্তর কলকাতার মানুষ। সেখানেও আবার একটা ট্রাম লাইনের বিভাজন আছে, হাতিবাগান থেকে যেটা সোজা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে শোভাবাজারের দিকে চলে যাচ্ছে, সেই ট্রাম লাইনের একদিকে আমার বাড়ি, একদিকে বীরেনবাবুর বাড়ি। তো আমি মাঝে মাঝে ওই ট্রাম লাইন ক্রস করে ওপারে চলে যেতাম, বীরেনবাবুর বাড়ির আশপাশ দিয়ে যাতায়াত করতাম, যদি কোনোদিন তাকে একটু দেখতে পাই। হ্যাঁ, তার যেটুকু ছবি দেখেছি বা তাতে মনে হতো, ওনার বাড়ির সামনে দিয়ে গেলে জানলার দিকে তাকাতাম, দরজায় দেখতাম যে এক ফাঁকে দেখতে পেয়ে যায় মানুষটাকে, কোনোদিনই দেখতে পাইনি। তো মূলত তিনি আমাদের শ্রবণেই রয়েছেন। এবং সত্যিই বলছি, ছোটোবেলাটা কেটেছে এবং বড় হয়েছে ওই মহালয়া শুনতে শুনতে। 4টের সময় যেই রেডিওটা বাজত, এবং তখন প্রত্যেক, আজকে তো জানি না উত্তর কলকাতায়, এই দক্ষিণ কলকাতায় যেখানে থাকি, কোনো বাড়িতে আমি শুনতে পাই না ভোরবেলা কেউ মহালয়া শুনছে, কিন্তু আমরা শুনি। আমার শাশুড়ি মা ভীষণ শোনেন, আমি শুনি, আমার স্ত্রী ঈশিতাও শোনে। ঠিক 4টের সময় ভোরবেলা ওই রেডিওটি নিয়ে মহালয়াটা শুনি। মহালয়া শোনার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে অনেকের ক্ষেত্রে, হচ্ছে দেখবে, আমি বললে অনেকে ভাবে যে ঠিক তাই। সেটা হচ্ছে যে মহালয়া না অনেকেই পুরোটা শোনে না, খানিকটা শোনার পর না চোখটা এরকম হতে আরম্ভ করে। ভোর 4টের সময় তো হতে হতে খানিক্ষণ পর ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, রেস্ট নিতে ঘুমিয়ে পড়ে। প্রথম নিশ্চয়ই শোনা হতো, কারণ ওই ইয়েটা থাকতো। হ্যাঁ, কিন্তু পরে দেখবে বেশিরভাগ মানুষই শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তো কিন্তু শোনার হ্যাবিটটা রয়েছে। যাই হোক, তো এইভাবে হতে যখন চরিত্রটা পেলাম, তখন এই স্মৃতিগুলো মাথার মধ্যে আছে, বীরেনবাবুর গলাটা মাথার মধ্যে আছে, তার বাচনভঙ্গিটা মাথার মধ্যে আছে। এবার আমি কিছু পড়াশোনা করলাম, বীরেনবাবুর কিছু লেখা পড়লাম, বীরেনবাবু সম্পর্কে অন্যদের কিছু লেখাপড়াগুলো পড়লাম, এবং যেটা আমাকে সবচেয়ে বেশি মানে আকর্ষণ করলে বা আমার ভেতরে যেটা মনে হলো, যে বীরেনবাবুর সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করেছেন এমন কিছু মানুষের সঙ্গে আমি কথা বলবো, এখনও তারা রয়েছে। যেমন আকাশবাণী, বিশেষ করে উনি তো আকাশবাণীরই মানুষ। আকাশবাণীর সিনিয়র যারা রয়েছেন, তার মধ্যে অজিত মুখোপাধ্যায় একজন নাট্য প্রযোজক, সমরেশ ঘোষ একজন নাট্য প্রযোজক, এবং জগন্নাথ বসু, যিনি ওই বীরেনবাবুর জায়গাটায় পরবর্তীকালে এলেন। এই মানুষগুলোর সঙ্গে আমি যোগাযোগ করলাম, তাদের কাছ থেকে তাদের প্রত্যক্ষ বীরেনবাবুকে দেখা, তাদের অভিজ্ঞতা, সেগুলো আমি শুনলাম। সেটা আমাকে একটা বড় রিসার্চ ওয়ার্ক আমার কাছে, আমি সেগুলো শুনলাম। এবং এই ব্যাপারে জগন্নাথ আমাকে খুব হেল্প করেছিল। জগন্নাথ একদিন আমায় বললো, তুই একটা কাজ কর, আচ্ছা বীরেনবাবু কীভাবে হাঁটাচলা করতো, কথা বলতো, না আমাকে তুমি যদি একটু বলো, তুই একটা কাজ কর, আমি অমুক চ্যানেলে অমুক ইয়েতে থাকবো, অডিও একটা FM চ্যানেল, আমি ওখানে থাকবো, আমার প্রোগ্রাম আছে, হয়ে গেলে তুই ওখানে চলে আয়, তোর সঙ্গে বসবো। সেখানে চলে গেলাম, আমরা দুজনে বসে, তাদের একটা ঘরে বসে
দীর্ঘক্ষণ আলোচনা হলো। হঠাৎ বলতে বলতে জগন্নাথ উত্তেজিত বলো, জানিস তো বীরেনবাবু এইভাবে হাঁটতেন। তো বীরেনবাবু কীভাবে হাঁটতেন সেটা আমাকে করে দেখালেন। না বলো আমি তোমার সঙ্গে করবো, বলো কর কর কর। এই দুজনে পাশাপাশি বীরেনবাবুর হাঁটাটা নকল করছিলাম। এইগুলো আমি পেয়েছি, সত্যিই বলছি, কৃতজ্ঞ এদের কাছে। বীরেনবাবু বাচনভঙ্গি, ঠিক আছে, আমি তো বাচনভঙ্গিটা ভাবে নকল করবো না, করিনি, কিন্তু মাথার মধ্যে ঘুরতো সেটা। বীরেনবাবুর কী মুদ্রা দোষ ছিল, বুড়া বীরেনবাবু কীভাবে ইয়ে করতেন, সমস্ত নাটক চলাকালীন কীরকম বীরেনবাবু রেগে গেলে একটু ফর্সা ছিলেন, লাল হয়ে যেতেন একদম রেগে গেলে। তো এইসব নানা রকম গল্প শুনলাম, নানা রকম কাহিনী শুনে এবার ফাইনালি আমার চিত্রনাট্য আমাকে সাহায্য করলো। কারণ আমি যখন কাজ করবো আমি তো চিত্রনাট্যকে নির্ভর করেই কাজ করব। এবার ওই মহালয়ার চিত্রনাট্য আমাকে যেভাবে সাহায্য করলো, আমি এই সবটা মিলিয়ে আমার কল্পনায় বীরেনবাবু যেটা, সেটাকে তার সঙ্গে মিশিয়ে একটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্র তৈরি করলাম। এইভাবেই চরিত্র করেছে। এবং আর একটা যে নির্দেশকের নির্দেশনা, সৌমিক আমাকে যেভাবে যেভাবে বলেছে বা যেটা করতে বলেছে, যেটা করতে বারণ করেছে, সেগুলো শুনে আমি বীরেনবাবুকে উপস্থাপন করলাম পর্দায়। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে এখন অনেকেই আসছে রাজনীতিতে, তো তোমার কি ইচ্ছা? আমি রাজনীতি বুঝিও না, করিও না, সুতরাং আমি রাজনীতিতে নেই। আমি আমার ছাত্রাবস্থায়ও কোনো দিন রাজনীতি করিনি। আমার কি মনে হয় জানো, অনেকে আসছে বলছো তুমি ইন্ডাস্ট্রি থেকে অনেকে যাচ্ছে, আমার খালি মনে হয় যে এটা তো তার কাজ নয় ভাই, তুই যেটা করে বড় হলি তুই সেটাতেই থাক না। রাজনীতিটা রাজনীতির লোকেদেরই করতে দিন। এরা মতো কত মানুষ যারা ছোটোবেলা থেকে রাজনীতি, স্কুল কলেজের, স্কুলে ঠিক বলবো না, আমি স্কুলের রাজনীতিটাও আমি পছন্দ করি না। আমি মনে করি না কোনো স্কুলে একটা রাজনীতি থাকুক, সেখানে ছাত্ররা রাজনীতি করুক, কি শিক্ষকরা রাজনীতি করুন, এটা আমি একেবারেই বরদাস্ত করতে পারি না। কলেজে যখন উঠলাম তখন তো একটা ম্যাচুরিটি তৈরি হয়, সে তখন তার বোধ বুদ্ধি দিয়ে বুঝতে পারে কোনটা করবো কোনটা করবো না, তখন রাজনীতি করলো, ভালো কথা। যারা সেটা করে বড় হয়েছে, যারা সবসময় রাজনীতির মধ্যেই আছে, ভালো রাজনীতি কি খারাপ রাজনীতি আমি বলছি না, কিন্তু যে রাজনীতির মধ্যে বেড়ে উঠেছে, যে রাজনীতিটা নিয়েই সকাল থেকে চিন্তা ভাবনা করে, রাজনীতিটা তাদের জন্য থাক না। আমরা যারা অভিনয় নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করে চলেছি, অভিনয়টাকেই ভালোবেসেছি, এটাকেই ধ্যান জ্ঞান করেছি, এটাকেই পেশা করেছি, তাহলে আমি আমারটা নিয়ে থাকি। আমি হঠাৎ ওর জুতোতে পা গলাবো কেন? কই উনি তো আমার জুতোতে পা গলাতে আসছেন না। তুই কজন নেতাকে, রাজনৈতিক লোককে অভিনয় করতে দেখো, কখনো সখনো কেউ এক আধা করেছে, সেটা পরিচালক চেয়েছে বলে বা প্রযোজক চেয়েছে বলে, কিন্তু তার বাইরে তো তাঁরা তো কই এসে আমার জুতোয় পা গলাচ্ছেন না, তাহলে আমি তাঁর জুতোয় কেন পা গলাতে যাব? প্রচুর পেরেক আছে, সেখানে পা ঘষে যাবে, পুঁজ রক্ত জমে যাবে, তো সুতরাং কী দরকার? আমাদের জুতো তো পরে রয়েছে, ওনাও বোঝেন যে ওখানে বাবা পা গলাবো না, দরকার নেই। যার যেটা কাজ তাকে সেটা করতে দাও। আমি মনে করি না কোনো অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে এভাবে আসা উচিত, অভিজ্ঞতা না থাকলে। আর যদি আসো তাহলে দু নই করে পা দিয়ে চলো না। আমি অভিনয়ও করব, আমি রাজনীতিও করব, নো, চলে যাও। রাজনীতি করতে চাইলে রাজনীতি নিয়ে ওইটাকে ধ্যান জ্ঞান করে এগিয়ে চল। তোমার একটা স্টেটমেন্ট পেলাম, ব্রাত্যর জন্যই রাজনীতিতে ব্রাত্য, এটা তুমি কি বলবে? এটা কে বলেছে? আমি কবে বলেছি ব্রাত্যর জন্যই ব্রাত্য? আমি জানি না কেন বলেছিলাম, কোন প্রসঙ্গে বলেছিলাম। না, ব্রাত্য আমার ছোটো ভাইয়ের মতো, আমার থেকে অনেক ছোট, অনেকটাই। ব্রাত্যর সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার একটাই, থিয়েটারে মেঘে ডাকা তারা, এই নাটকটা করেছিলাম। একটা অসাধারণ চরিত্র আমাকে দিয়েছিল, যেটা ছবিতে বিজন ভট্টাচার্য করেছিলেন। তো আমি জানি না কোন প্রসঙ্গে করে এটা বলেছি, আজকে আমার মনেও নেই, হয়তো কোনো মজা করে বলেছি, কারণ আমি তো রাজনীতির লোক নই। তারপরে ওকে আলাদা করে মানে আঘাত করার জন্য বা ওকে বলবো বলে বলিনি, হয়তো এটা ওই ব্রাত্যর সঙ্গে ব্রাত্য মিলিয়ে হয়তো বলেছে, মিলের কারণে হয়তো বলে ফেলেছি, সেটা মজা করে বলা, অন্য কোনো ইয়ে নেই। কথা বলতে বলতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের একটা চটজলদি সেশন আছে, যেখানে জাস্ট 2-3টে প্রশ্ন করব, তুমি জাস্ট ঝটপট উত্তর দেবে। আর তুমি যেটা করছো না, একদমই ডিপ্লোম্যাটিক নও তুমি, সো সেইভাবেই জাস্ট উত্তরটা দিয়ে দিও। আচ্ছা, যদি বলি তোমার ক্যারেক্টারের একটা, তোমার চরিত্রের একটা নেগেটিভ পয়েন্ট বলো, একটা পজিটিভ পয়েন্ট বলো, কি বলবে? আমার তৈরি মনে হয় আমার সব পজিটিভ, নো নেগেটিভিটি, নো নেগেটিভ। ক্যাফে পজিটিভে বসে আড্ডা মারছি, আবার নেগেটিভিটি কেন বলব? আমি অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। নেগেটিভিটি কি আমার জীবনে? আর দেখো, পজিটিভ নেগেটিভ এইভাবে যদি আলাদা করে বলো, প্রত্যেক মানুষেরই একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। হয়তো কিছু আধটু থেকে থাকতে পারে, আমার জ্ঞানও তো নেই, অজ্ঞানও তো করবো, নেগেটিভিটি থাকতে পারে, কিন্তু আমি ওইভাবে
নেগেটিভিটির মধ্যে থাকি না, পজিটিভিটির মধ্যেই বাঁচতে চাই। ভূতের রাজা এলো, তোমাকে দুটো বর দেবে বললো, কি কি চাইবে? ভালো মানুষ হব, আবার যদি পৃথিবীতে আসি মানুষটা যেন ভালো হই, আর রাজনীতিতে যেন না যাই। আচ্ছা, জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে সকলেরই। যদি তোমার কাছে অপশান থাকে, জীবনের কোন ঘটনা বা কোনো স্মৃতি যেটা তুমি ডিলিট করতে চাও, এরকম কোনটা বলবে? দেখো, স্মৃতি এইভাবে মনে করা এক্ষুনি খুব মুশকিল। সব স্মৃতি তো আবার ডিলিট করা যায় না, আবার কিছু কিছু স্মৃতি অলরেডি ডিলিট হয়ে গেছে, সেরকমও হয় যে সেটা আর স্মৃতিতে নেই। কিন্তু এই মুহূর্তে ডিলিট করতে চাই না এরকম বলা খুব শক্ত আমার পক্ষে। আমার এক্ষুনি মনে পড়ছে না যে ডিলিট করতে চাই। আমার সুখের স্মৃতিগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে বাঁচতে, যে বললাম আমি পজিটিভ। নেগেটিভ স্মৃতিগুলো নিয়ে খুব একটা ভাবিও না, সেগুলো ফিরে দেখতেও চাই না। ঘটে গেছে ঘটে গেছে। আমি বর্তমান সময় বা আগামী সময়টাকে নিয়ে বেশি ভাবি, আর এগিয়ে যাব, এগিয়ে চলবো। ঠিক আছে, যেটা ঘটে গেছে ঘটে গেছে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এরকম একটা সিনিয়র পজিটিভ মানুষের পাশে বসে এতগুলো কথা বলতে পারা, এটা আমার পরম প্রাপ্তি। আমি জানি আপনাদেরও খুব ভালো লাগবে আজকের কথোপকথন। তবে শেষ করব, আর যাওয়ার আগে ডেফিনেটলি কৃতজ্ঞতা স্বীকার করব ক্যাফে পজিটিভের কাছে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আমরা আজকে আড্ডা পর্ব করতে পারলাম। যাওয়ার আগে সুভাষিস দাকে রিকোয়েস্ট করব তার অভিনীত বা তিনি যদি কিছু বলতে চান তার মতো করে। দাদা একটু প্লিজ কিছু বলুন। আমি কি বলবো, আমার অভিনীত কোনো চরিত্রে, সেটা হলে আমি মহালয়ার একটা সংলাপ বলতে, যতটুকু এখন যা মনে আছে, বীরেনবাবুর একটা জায়গায় রয়েছে যখন তাকে আকাশবাণী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে বলছে এসে একজন যে আকাশবাণী আপনাকে সরিয়ে দিল, বললো, তখন বীরেনবাবু মানে খুব ভেতর থেকে, খুব কষ্টের জায়গা থেকে সেটা বলছেন যে আকাশবাণী যদি আমাকে ত্যাগ করে, আমি কি আকাশ ত্যাগ করতে পারি? আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।